তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত, এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। পিতামাতায় ঝগড়া করে, ছেলেপুলোয় দেখে, গোল্লারি সদর দ্বারে বাছাগুলোয় রাখে। সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। শিকনি ঝেড়ে ধোয় না হাত, শিকনি ঝেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। কেন ঠাকুর অনুকূলচন্দ্র প্রয়োজন? কেন বিবাহ সংস্কার প্রয়োজন? কেন বর্ণাশ্রম প্রয়োজন? কেন বিবাহের ক্ষেত্রে ঠাকুর এত বিধিনিষেধ আরোপ করেছেন? কেন তিনি বিবাহ করার আগে তিনি বলেছেন মেয়েকে ভালো করে দেখে নিবি? মেয়েরা মেয়েদের চেয়ে সবচেয়ে বড় শত্রু। আজকে প্রথম আসলাম এখানে, এই প্রথম এসে একটা জিনিস খুব ভালো লাগছে। এই কারণেই ভালো লাগছে যে মায়েদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। কেননা ভারতবর্ষের যারা বরিষ্ঠ রাজনৈতিক বৃন্দ তারাও এখন ভোটের ক্ষেত্রে মহিলা ভোটের উপরে খুব বেশি জোর দিচ্ছেন, যার জন্য লক্ষ্মীর ভান্ডার যদি 1000 হয় তাহলে 2000-এর প্রতিশ্রুতি দিচ্ছেন, যাতে নারী ভোটটা, মহিলা ভোটটা সেই বাক্সে কাস্ট হয়ে যায়। এই মাতৃ শক্তির জাগরণের কথা এখন রাজনৈতিক নেতৃবৃন্দ যতটা ভাবছেন, আমরা যা শ্রীচরণের যা জীবন দর্শনকে প্রত্যক্ষ মনন চিন্তন ধ্যানের জন্য এখানে উপনীত হয়েছি, তিনি বহু আগে এই শব্দটি উচ্চারণ করেছেন। তখন অখণ্ড পরাধীন ভারতবর্ষ তার আবির্ভাব ভূমিতে দাঁড়িয়ে তিনি শব্দটি উচ্চারণ করেছেন, নারী ধাত্রী এবং জনয়িত্রী। অনেক পরে বোধোদয় ঘটেছে, এবং সেটাও টাকার বিনিময়ে, প্রত্যাশা এবং প্রলোভনের বিনিময়ে, স্বতঃস্ফূর্ততার সঙ্গে নয়। এই স্বতঃস্ফূর্ততার সঙ্গে এই বিষয়টি উদ্বোধন এবং উচ্চারণ করেছিলেন যিনি, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি প্রথম পৃথিবীর মাটিতে আমাদের মতন দুহাত, দুকান, দুচোখ, দুপা নিয়ে একটি মানবিক, জাগতিক, পার্থিব এবং প্রাকৃতিক জীবনকে নিয়ে, যাকে যাকে ধরা যায়, যাকে ছোঁয়া যায়, যার সাথে কথা বলা যায়, যাকে দেখে বোঝা যায় আমাদেরই মতো ঘুম আছে, খিদে আছে, আনন্দ আছে, বিষাদ আছে, উল্লাস আছে, একদম সরাসরি বোধ করা যায় আমাদের মতন করে। এইরকম একটি মানসী শরীর নিয়ে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত যারা পাঠ করেছেন তারা নিশ্চয়ই জানেন যে শ্রীমদ্ ভাগবতে পরম পুরুষ পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে ভাগবত উচ্চারণ করেছেন গূঢ় মনুষ্যা। কেন? কুন্তির স্তব ভাগবতে বিখ্যাত। কুন্তি উচ্চারণ করছেন, তুমি ঠিক মানুষের মতো দেখতে, ঠিক মানুষের মতো ব্যবহার করো, ঠিক মানুষের মতো আচরণ করো, ঠিক মানুষের মতন তুমি চলাফেরা করো, কিন্তু আসলে তুমি মানুষ নও। মহর্ষি ব্যাস উচ্চারণ করছেন কপট মনুষ্যা, তুমি মানুষ নও। আর লীলা পুরুষোত্তম তিনি হাসছেন তার পিসি কুন্তির দিকে তাকিয়ে। কি করে বুঝতে পারলে? বুঝতে পেরেছি, আমরা যখন বিষাদগ্রস্ত হই, তুমি বিষাদগ্রস্ত আমাদের সঙ্গে হও, কিন্তু তাহলেও হও না। সব কিছুর মধ্যে তুমি আসক্ত হয়েও তুমি নির্লিপ্ত থাকো, যাকে ত্রিগুণাতীত বলে আমরা দুবেলা প্রণাম করি, এই ভাবাতীত বলে প্রণাম করি। এমনই এক ব্যক্তিত্বকে আমি খুব শৈশব থেকে, সেই প্রতিকৃতির অস্তিত্বের বিগ্রহকে আমি খুব শৈশবকাল থেকে তার জাগতিক জীবন পর্যন্ত, লীলা সম্বরণের প্রাক মুহূর্ত পর্যন্ত তার সান্নিধ্য প্রাপ্ত হয়েছে। আর তার ফলে আমার মনে হয়েছে ইজ এ লিভিং অ্যান্ড মুভিং ইউনিভার্সিটি, একটা জীবন্ত এবং চলন্ত বিশ্ববিদ্যালয়।
যেসব পাঠ আমাদের আমাদের পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেওয়া হয় না, শেখানো হয় না, বোঝানো হয় না। আমরা যে শিখতে চাই না, বুঝতে চাই না, জানতে চাই না তা কিন্তু নয়, আমাদের শেখানো হয়নি, আমাদের বোঝানো হয়নি, আমাদের কসবিন কালেও জানানো হয়নি। তাই আমরা আমাদের মতো করে বড় হয়েছি। যেমন এই যে মায়েদের কথা বললাম, এই যে মায়েরা এখানে বসে আছেন, ঠাকুরের মুখে আমি শুনেছি মায়ের সাথে মাটির একটা রিলেশন আছে, মায়ের সঙ্গে মাটির একটা রিলেশন আছে। আপনি মাটিতে কোদাল দিয়ে, শাবল দিয়ে যত ইচ্ছা খোঁড়াখুড়ি করুন, মাটি কিন্তু প্রতিবাদ করবে না, মাটি কিন্তু বাধা দেবে না, মাটি কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে প্রতিবাদ করবে না। মার সাথেও সন্তান যে কোনো আচরণই করুক, আমি তো এই বয়সকাল পর্যন্ত সারা দেশ ঘুরেছি, আমি এখনো পর্যন্ত কোনো মায়ের মুখে উচ্চারণ হতে শুনিনি আমার ছেলেটা মরুক। আমি কখনো শুনিনি, বরঞ্চ শুনেছি যত দুঃখ কষ্ট হে ঈশ্বর ভগবান বলে যদি কেউ থেকে থাকো, সব আমার উপরে দাও, আমার সন্তানদের সুখে রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। এই শব্দবন্ধই আমি শুনেছি। সুতরাং মায়ের সঙ্গে মাটির একটা সম্পর্ক আছে। সে সম্পর্ক কেমন, সে সম্বন্ধটা কেমন, তিনি উচ্চারণ করছেন তার লীলাভূমি দেওঘরে। আমি তার চৌকির এরকম কাছাকাছি জায়গায় বসে, আমার তখন বুদ্ধি নেই, মেধা নেই। যেমন আমরা কোনো একটা স্ন্যাপ তুললাম, অ্যালবামে আটকে দিলাম, বহু বছর বাদে সেই অ্যালবামটা যখন পাতা উল্টাচ্ছি, তখন সেই মুহূর্ত, সেই জায়গা, সেই অবস্থা, সেগুলো সব মনে পড়ে যাচ্ছে। আমারও অনেকটা ঠিক সেই রকম। মায়েদের সম্পর্কে তিনি বলছেন অদ্ভুত কথা। তিনি বলছেন যে আমি ছোটবেলায় হিমায়তপুরে থাকতে আমি খুব বিস্মিত হতাম। একই মাটি, একই আলো, একই বাতাস, একই জল, কিন্তু ফল সব আলাদা আলাদা। একটা গাছে তেতো, একটা গাছে মিষ্টি, একটা গাছে টক, একটা গাছে ঝাল। এসব হয় কেমবাই? পাবনার ভাষা, আমারও দেশ পাবনায়, আমারও মাদার ল্যাঙ্গুয়েজ পাবনায়। তিনি বলছেন এসে হয় কি করে, হয় কেমবাই, এরকম করে বলছেন। তারপরে ভাবলাম, দেখি তো গাছগুলো উপরে উপরে তুললাম, গাছগুলো উপরে তুলে দেখলাম যে না না না, মাটি, বাতাস, আলো, জল এক হলেও বীজগুলো সমস্ত আলাদা, প্রত্যেকটা বীজ আলাদা, আর প্রত্যেকটা বীজের জেনেটিক কোড আলাদা, তার ফলে ফল একরকম। আমরা প্রায় একটা কথা উচ্চারণ করি, বৃক্ষ তোমার নাম কি? সবাই বলে ফলেন পরিচয়তে। ঠাকুর তার উল্টো কথা বলেছেন, গাছ দেখেই ফলকে চিহ্নিত করা যায় না, ফল দেখেই গাছকে চিহ্নিত করা যায় না। বইটার নাম হচ্ছে শাশ্বতী। তার মধ্যে তিনি বলছেন যে ফল দেখেই গাছকে চেনা যায় না, অনেক সময় গাছ দেখেও ফলকে চিনতে হয়। যেমন তুলনা করে বলছেন বটবৃক্ষ, বটগাছের যে আয়তন, বটগাছের যে চেহারা আর তার ফলের চেহারা, এ দুটো দেখলে পরে ফল দেখে গাছকে অনুমান এবং উপলব্ধি করা সম্ভব নয়। একটা ভদ্রলোক হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এত ক্লান্ত, গ্রীষ্মকাল, একটা বিশাল বট গাছের ছায়া। সে ভাবলো যে এখানে একটু জিরিয়ে নিই, দুপুরবেলা অনেকটা হাঁটতে যেতে হবে, আরো শুয়ে ঘুমোচ্ছে। তাকিয়েছে ওপরের দিকে, দেখে এইটুকুটুকু ফল। আর সে তখন বলছে যে হায় ভগবান, তুমিও পক্ষপাত দুষ্ট, হ্যাঁ, এত বড় একটা গাছে এইটুকু ফল। আরে আমার একটা লিকলিকে লাউ গাছ, কুমড়ো গাছ, মাচার উপরে ইয়া বড় লাউ আর কুমড়ো ঝুলছে, আর এত বড় বিশাল একটা গাছে এটা এইটুকু ফল। এই ভাবতে ভাবতে, ভগবানের অবিচার ভাবতে ভাবতে ভদ্রলোক ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঝড় বাতাস একটু হয়েছে, চুপ করে নাকের উপরে একটা বটের ফল পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে বলছে না না না, ভগবানের ঠিক বিচার আছে। এই যদি আমার বাড়ির মাচার লাউ আর কুমড়ো এখানে ফট করে ওপর থেকে পুঁতো হতো ওপর থেকে, তাহলে কি অবস্থাটা হতো? বাপরে বাপ, একটা ভগবানের বিচার আছে। এই বিচার বোধটা আমরা সব সময় অনুভব করতে পারি না। ক্ষেত্র এবং মুহূর্তের মধ্যে পড়ে আমরা বিচার বোধটাকে বোধ করতে পারি। ঠাকুর সেই কারণেই বলছেন যে আমি গাছগুলো তুলে দেখলাম, বীজ সম্পূর্ণ স্বতন্ত্র, বীজ আলাদা, আর এই বীজ অনুযায়ী মাটিটাকে পোষণ দেয়, তোষণ করে, পুষ্টি দান করে। মাটি
সেই অনুযায়ী করে। আপনারা হাইওয়ে দেখবেন, যে কোনো হাইওয়ের দুপাশে অনেক গাছ তৈরি করা হয়, পুঁতে দেওয়া হয়, যেগুলো বড় হয়ে যায়। কেন হাইওয়ের পাশে গাছ তৈরি করা হয়? কেন? হাইওয়ের পাশে যে মাটিগুলো থাকে, মাটিগুলো এসে গাছের শিকড়কে আঁকড়ে ধরে। এই আঁকড়ে ধরে থাকার ফলে রাস্তাটা অনেকটা মজবুত হয়ে থাকে, মাটিগুলো অটুট এবং নিনড় হয়ে থাকে বলে রাস্তাটা, হাইওয়েটা অনেকটা সুরক্ষিত থাকে। সেই কারণেই হাইওয়ের দুপাশে বড় বড় গাছ পুঁতে দেওয়ার ব্যবস্থা করা হয়। আর গাছ যত আমরা কেটে ফেলি, শিকড় দুর্বল হয়ে যায়, মাটি আলগা হয়ে যায়, রাস্তাও ভাঙতে শুরু করে। ঠিক একইভাবে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যখন মোর ইভলভ কোনো বীজ যখন এসে পড়ে, তখন লেস ইভলভ মাটি তাকে প্রাণকে পণ করে পোষণ দেওয়ার চেষ্টা করে, আর তার ফলে তার গ্রোথ এবং সেলুলার ইলাস্ট্রেশন বাড়তে থাকে। তার গ্রোথ বিকামিং আস্তে আস্তে সেলুলার ইলাস্ট্রেশন হতে থাকে। এই মোর ইভলভকে সম্পূর্ণ পরিপুষ্ট করার জন্য তার সমস্ত প্রয়াস এবং প্রচেষ্টা বাড়তে থাকে, আর সেই কারণেই ফল অত সুন্দর হয়ে ওঠে। আর লেস ইভলভ কোনো বীজ যদি মোর ইভলভ কোনো মাটির মধ্যে এসে পড়ে, সেটা ক্রাশ হয়ে যায়। ঠাকুর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে বলছেন, যেমন গ্লিসারিন এবং নাইট্রিক অ্যাসিড। এই দুপুরবেলার দিকেই শরৎচন্দ্র হালদার মহাশয়কে বলছেন, আপনি কি জানেন যে গ্লিসারিন এবং নাইট্রিক অ্যাসিড মিক্স করলে কি হয়? উনি বলছেন, পিওর আর্টস, ইংরেজি, আমি এটা বলতে পারবো না ঠাকুর। তারপরে চুনিলাল রায়চৌধুরীকে জিজ্ঞেস করলেন, উনি বললেন, না, এটাও আমি বলতে পারবো না। তখন কেশোদাকে ডাকাটা হলো। কেশোদা মানে পূজনীয় ঋতিকাচার্যদেব, যার বাবার নাম কালী প্রসন্ন ভট্টাচার্য, যিনি সংস্কৃত কলেজের বিভিন্ন পদ অলঙ্কৃত করেছেন একসময়, যার সঙ্গে দেশবরেণ্য অসাম্প্রদায়িক জননেতা চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাবা ভুবন মোহন দাসের একটি অবিচ্ছেদ্য বন্ধুত্ব এবং সম্পর্ক ছিল। সেই কৃষ্ণপ্রসন্নকে ডাক দিয়ে বলা হলো যে গ্লিসারিন এবং নাইট্রিক অ্যাসিড অ্যালয় করলে কি হয়, মিক্স করলে কি হয়? সঙ্গে সঙ্গে কৃষ্ণদেব বলে, হঠাৎ প্রশ্ন করছেন কেন? হঠাৎ জিজ্ঞাসা করছেন কেন? টিএনটি হয়ে যায়, সাংঘাতিক এক্সপ্লোশন হয়। আপনি কথাটা জিজ্ঞেস করলেন কেন আমাকে ঠাকুর? ঠাকুর তখন বলছেন, মোর ইভলভ ওভার সাথে লেস ইভলভ স্পার্ম যখন মেলে, তখন ঠিক ওই রকমই হয়। বুম করবার সময় ঠিক ওই রকমই হয়, আর ওই রকম হওয়ার ফলেই তার সমস্ত অস্তিত্বটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীকালে বড় হওয়ার পরে কালে কালে আমরা তার প্রকাশকে পরিলক্ষিত হতে দেখি। এখান থেকে তিনি মায়ের সাথে মাটির একটা সম্পর্ক খুঁজে পেয়েছিলেন, আবার এর সঙ্গে তিনি মানুষের সম্পর্ক খুঁজে পেয়েছিলেন। ঠাকুরের কিছুদিন আগেই যিনি লীলা করে গেছেন দক্ষিণেশ্বরে, কামারপুকুরে, কলকাতায়, পরমপুরুষ অবতার বরিষ্ঠায় সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষ কি? তিনি বলেছিলেন মান আর হুঁশ। ঠিক একই প্রশ্ন ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ম্যান? খুব ক্লিয়ার, একদম ক্লিয়ার প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ম্যান? মানুষ বলতে আপনি কি বোঝেন? টুইঙ্কেল অফ অ্যান আই, মানে চোখের নিমেষে ঠাকুর উত্তর দিচ্ছেন, এ সিরিজ অফ আইডিয়াস, a series of ideas and a bundle of complexes, a series of ideas and a bundle of complexes, অসংখ্য ভাবের সম্মেলন এবং সমস্ত প্যাশন এবং কমপ্লেক্সের একটা বান্ডিল, যা মানুষ হচ্ছে তাই। তার একটি বাণীগ্রন্থ বিধান বিনায়ক, তার মধ্যে তিনি বলছেন, প্রবৃত্তি পরামৃষ্ট এক দঙ্গল জনসমষ্টিকেই বলা হয় জনগণ। আজকে এইরকম একটি জায়গা থেকে মৃন্ময়, তার পরিবার ঠাকুর অনুকূল চন্দ্রের ভাগবত জীবনকে বিশ্লেষণ করবার জন্য আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন। আপনারা সময়কে সঞ্চয় করে এখানে উপস্থিত হয়েছেন, ঠাট্টা করার জন্য না, মৃন্ময়ের নাম প্রতিষ্ঠা করার জন্য নয়, মৃন্ময়ের খ্যাতি ব্যাপ্তির জন্য নয়,
দেশ, সমাজ এবং রাষ্ট্রে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা কোথায়? কেন ঠাকুর অনুকূল চন্দ্র আজকে আমাদের জীবনে, প্রত্যেকটি জীবনে অপরিহার্য, ফ্রম মর্নিং টিল নাইট? কেন আমাদের জীবনে ঠাকুর অনুকূল চন্দ্র প্রাসঙ্গিক, প্রয়োজনীয় এবং অপরিহার্য? তার মূল্যায়ন করবার জন্য, সঞ্চালন করবার জন্য, প্রবর্তন করবার জন্য মৃন্ময় পারিবারিক ভাবে এই আহ্বান জানিয়েছেন সবাইকে। ঠাকুর অনুকূল চন্দ্র সাধারণ মানুষের মতন দেখতে হলেও খুব সাধারণ মানুষের মতন নয়। যেমন খুব সহজ কথা বলি, মায়েরা আছেন, মেয়েরা মেয়েদের চেয়ে সবচেয়ে বড় শত্রু। ঠাকুর একটা বাণী গ্রন্থ নারী নীতির মধ্যে বলছেন, এদের পেটে কোনো কথা থাকে না। মেয়েরা কানে কানে কথা চালাচালি করে যত নিজেদের ক্ষতি করেছে, অন্য কেউ তাদের অত ক্ষতি করে। মেয়েদের মধ্যে কতগুলো জিনিস সহজাত: ঈর্ষা, হিংসা, পরশ্রীকাতরতা। দেখবেন আপনি, আমি বহু জায়গায় ঘুরেছি, বহু জায়গায় গেছি, বহু অনুষ্ঠানে গেছি, বহু সেমিনারে গেছি, খুব সেজে গুজে, এই বাসে ট্রেনেও দেখতে পাবেন যে সেজে গুজে বসে এরকম করে চোখটা ঘুরিয়ে একদম পাশের দিকে দেখছে, আমার দিকে দেখছে কিনা। আবার বাঁ দিকে তাকিয়ে এরকম করে আবার চোখটা ঘুরিয়ে দেখছে, আমার দিকে দেখছে কিনা। যদি দেখে যে হ্যাঁ দেখছে, তখন খুব শ্লাঘা বোধ করে, তাহলে আমার মেকআপটা ঠিক হয়েছে, আমাকে দেখতে ভালো লাগছে বলে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, আমাকে সুন্দর দেখাচ্ছে বলে আমাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এটা যদি অন্য কারো দিকে পুরুষ মানুষ তাকিয়ে থাকে আর নিজের দিকে না তাকা, তখন এরকম করে চোখটা সামনের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে একটু একটু ঈর্ষাবোধ হবে, আমার চেয়ে একটু ভালো মেকআপ নিয়েছে বিউটি পার্লারে গিয়ে। এই যে সামান্য একটা বিষয় আমি বললাম, যেখানে যৌথ পরিবার, অনেকগুলো বউ একটা বাড়িতে বাস করে, সেই বাড়িতে কাজ ফাঁকি দেওয়া, যে বেশি কাজ করে তার উপরে কাজ চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। এটা স্বাভাবিক। যেমন আমি দেখেছি একটা যৌথ পরিবারে গিয়ে, আমি দেখেছি সেই বাড়ির যে ৩ নম্বর বউ, অত্যন্ত চালাক বউ, সে মুখে এত মিষ্টি, আপ্যায়নে এত সুন্দর, আপ্যায়ন করে বসিয়ে টসিয়ে দেওয়ার পর তার যে বড় যা, তাকে বলতে, বড়দি ভাই একটু কফি খাওয়ালে ভালো হয় না? কফিটা করবে কে? বড় বউ। মেজ বউকে গিয়ে বলছে, মেজ ভাই একটু লুচি আর আলুর করে দিলে ভালো হয় না? করবে কে? মেজ বউ। আর ছোট বউ যে সবাইকে আপ্যায়ন করে বসিয়ে টসিয়ে দিল, ওরা যখন গান্ডে বিন্ডে গিলে গিলে খাচ্ছে, তখন মাথা দেখি ধরেছে, ও মাথা দেখি ধরেছে, একটু বিশ্রাম করে নিয়ে আমি শুয়ে পড়বো। এইগুলো 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 15 দিন, 3 মাস, তারপরে আনফোল্ড হয়ে যায়, মানুষ বুঝে যায়। ক্ষতিটা কার হলো আমরা বুঝতে পারি না। ঠাকুরের বইটি, বাণী গ্রন্থের নাম উচ্চারণ করছি, বইটির নাম হচ্ছে স্বাস্থ্য ও সদাচার সুক্ত। বইটির নাম হচ্ছে স্বাস্থ্য ও সদাচার সুক্ত। মিলিয়ে নেবেন এবং যে কোনো ফিজিশিয়ান, ডক্টরকে জিজ্ঞাসা করবেন, যে কোনো ডিপিএম করা, ডিপ্লোমা যারা সাইকোলজির উপরে করেছে, জিজ্ঞাসা করবেন, আমার একটা কথাও যদি মিথ্যে হয় আমি না খাওয়া দেবো আপনাদের এখানে দাঁড়িয়ে থেকে। ঠাকুর অনুকূল চন্দ্র তার বিশ্লেষণ করে বলছেন, এই যে ঈর্ষা, এই যে বিদ্বেষ, এই যে ইনফেরিয়রিটি, এই যে কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা, এগুলো তোমার মধ্যে কি কি করতে পারে? তোমার সমস্ত স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে। এর থেকে কি হতে পারে? পেটের অ্যাবডোমিনাল ডিজিজ হতে পারে, আমার লাংয়ের ডিজিজ হতে পারে, আমার হার্টের, ফুসফুসের, আমার হার্টের এবং ফুসফুসের রোগ ও সংক্রমণ হতে পারে। এমনকি সেটি ভয়ঙ্কর পরিণতির দিকেও এগিয়ে যেতে পারে। কেন? এই চিন্তাটা, ঈর্ষা, বিদ্বেষ, হিংসা এবং আলস্য, এগুলো ফরেন বডি আমার মধ্যে থাকলেও এগুলো আমার কাছে আক্রমণ এতক্ষণ ছিল না। হলো কখন? একজনকে দেখে, হলো কখন একজনকে উপলক্ষ করে, হলো কখন একজনের সান্নিধ্যে এবং স্বামীপ্যে এসে ওটা আমার মধ্যে কন্টামিনেট করলো। ওটা আমার কাছে ফরেন বডি। যেটা কন্টামিনেট করলো সেটা আমার শরীরে সম্পূর্ণ ফরেন বডি। আর সেই ফরেন বডিটাকে আমি লালন পালন পোষণ বর্ধন করে যাচ্ছি। ক্ষতিটা কার হচ্ছে? যাকে ঈর্ষা করলাম তার, না যে ঈর্ষা করলেন তার? আমার, ঠিক আমার।
একইভাবে ঠাকুর একদিন প্রসঙ্গক্রমে বলছেন, আমি যখন আমার বাবার শরীর থেকে আমার মায়ের শরীরে গেলাম, আমার বাবা যখন আমাকে তার শরীর থেকে আমার মায়ের শরীরে পাঠালেন, তখন আমি কিন্তু আমার মায়ের শরীরে একটা ফরেন বডি, আমার মায়ের স্বাভাবিক শারীরিক গঠনের সঙ্গে আমি নই। আমি গিয়ে টুপ করে বোম করার ফলে মার শরীরের মধ্যে ঢুকে গেলাম। আর মার শরীরে যখন ঢুকে গেলাম, তখন তার চিহ্ন হচ্ছে কি, আমার মায়ের গা বমি বমি ভাব, বমি পাচ্ছে। তখন আমার মায়ের নানান রকম শারীরিক বিক্রিয়া এবং প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। কেন হচ্ছে এগুলো? ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমার মার কাছে আমি একটা ফরেন বডি। মা প্রাণপণ চেষ্টা করে আমাকে শরীর থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। আর আমি কি চাইছি? আমি মার প্লাসেন্টাকে ধরে আমি মাকে আঁকড়ে ধরে রেখে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমি বাঁচতে চাইছি। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, মানুষের বাঁচার আকুতি ঠিক তখন থেকে তৈরি হয়েছে। মানুষ আলটিমেটলি বাঁচতে চায়, সাফার করতে চায় না, অ্যানিহিলেশন চায় না। মানুষ আলটিমেটলি বাঁচতে চায়। আর বাঁচতে চায় তখন মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমি মাকে আশ্রয় এবং অবলম্বন করে বাঁচতে চাইছি। যে কোনো সার্কামস্টেন্সেস হোক না কেন, ওই মাকে জড়িয়ে আছি। 5টি মাস যখন পার হয়ে গেল, 5 মাস পর আমি একটা ফিটাস, একটা ছোট্ট জায়গট ছিলাম। ওই জায়গটটা 5 মাস পর আমি ফিটাসে কনভার্ট হয়ে গেলাম। আমার একটু একটু করে নখ, আমার একটু একটু করে চোখ, একটু করে মাথার চুল, একটু করে হাত পা ধীরে ধীরে প্রসারিত এবং পুনর্গঠিত হতে শুরু করলো। আমার মা তখন ফিল করলো আমি আমার মায়ের পেটের মধ্যে ঘোরাঘুরি করছি। আমার মা আর আমাকে ত্যাগ করতে চাইছে না। আমার মা তখন আমাকে পোষণ দিচ্ছে, তোষণ দিচ্ছে। আর আমি কি করছি? আমি আমার মাকে শোষণ করছি। মা যা খাচ্ছে আমি মার কাছ থেকে শোষণ করে নিয়ে যাচ্ছি। আমার মা যা বিশ্রাম করছে, মায়ের বিশ্রামকে আমি শোষণ করছি। আর মা কি করছে? আমাকে পোষণ করছে। মার সঙ্গে আমার পেটের মধ্যে থাকাকালীন শোষণ এবং পোষণের সম্পর্ক, আমি 100% মাকে শোষণ করছি। তার আমার অস্তিত্ব টিকবে না। আমি 100 ভাগের ওপরে মাকে ভেতর থেকে শোষণ করছি, আর আমার মা 100 ভাগের ওপরে আমাকে পোষণ দিচ্ছে। কি আশ্চর্য ইতিহাস! যখন প্লেসেন্টা থেকে আমাকে সভারিটি দেওয়া হলো, সার্বভৌমত্ব দেওয়া হলো, যখন মার নারী থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তখন মা আমাকে শোষণও করতে পারে না, পোষণও করতে পারে না। আমিও মাকে শোষণ এবং পোষণ করতে পারি না। এইখান থেকে আমরা স্বাধীন সার্বভৌম সত্তার অধিকারী হয়ে উঠলাম। ঠাকুর তাই বলছেন, মায়ের সাথে মাটির এবং মাটির সাথে মা, মাটি এবং মানুষের সঙ্গে রিলেশন কি? কেননা আমার বাবা যখন আমাকে পাঠাচ্ছেন আর আমার মা যখন আমাকে গ্রহণ করছেন, আমার বাবা যখন মাকে বলছে চলো একটু বেড়া আসে, সেজে গুজে মা বেরোলো, এটা কিনলো, ওটা কিনলো, সেটা কিনলো, এখানে গেল, সেখানে গেল। মার সমস্ত স্বাদ আল্লাহ দিচ্ছে, বাবা পূরণ করে দিলেন। মা বাড়িতে ফিরে এসে বলবেন, একটু কফি খাবে, বড্ড ঠান্ডা পড়ে গেছে, দিই করে দিই। বাবা একটু অবাক হয়ে বলে, এখন কফি খাও, একটু বেরিয়ে আসলাম, খেলো। তারপরে এই 5-7 দিন বাদে বাবা হয়তো কোনো কারণে মার উপর একটু চোপা করলো, একটু ঠোঁটটা বেশি নাড়িয়ে দিল, একটু বকাঝকা করে ফেললো। মার কি হবে? আগের দিনের মতো আনন্দ হবে? আগের দিনের মতো কফি খাওয়াবে? আগের দিনের মতন তৃপ্তি, খুশি, উচ্ছলতা থাকবে? মুখ ভার হবে, গম্ভীর হবে। সেই সময় আমার বাবা বলল, একটু কফি হবে? চুপ, দেখছে। আগেরটা ছিল একটু কফি খাবে, আর পরেরটা হচ্ছে দেখছি। তারপরে ডাইনিং টেবিলে ঠাস করে রাখা শব্দ হলো, প্লেটটা দিয়েছে, গেল। শব্দগুলো কিরকম পরপর পাল্টে যাচ্ছে। দেখুন কেন, কিভাবে পাল্টাচ্ছে? আমার একটু ভৎসনা, আমার একটু তিরস্কার, আমার একটু বকা, তার সমস্ত এম্বডিমেন্টকে ভূমিকম্পের মতো নাড়িয়ে দিচ্ছে। যেমন গতকাল সিকিমে 3.4 রিক্টার স্কেলে ধরা পড়েছে, খুব সামান্য ভূমিকম্প। তার আগে কলকাতায় 6.7 রিক্টার স্কেলে ধরা পড়েছে। এই ভূমিকম্পের মতো মাকে কাঁপিয়ে দিচ্ছে। আর সেই রাত্রিরেই আমার বাবা শুয়ে আমার মাকে ডাক দিচ্ছে, শোনো, একটু সরে গেল। আবার শুনছো, একটু সরে গেল। আর কত সরে, ওদিকে তো দেয়াল।
তারপরে যখন ডাকলো 180 ডিগ্রি ভল খেয়ে কোণের উপরে হাত দিয়ে আমার বাবাকে মনে নেই, তখন তো আমি কি বলেছিলাম, আগের দিন দুটো জিনিস কিনে মন ভেজেছে, আমি কি ভুলে গেছি মনে করেছো? কি বলেছো তুমি? আমার মনে নেই, কিছু মনে নেই। খুব চিৎকার চেঁচামেচি করলো। তার কিছুক্ষণ বাদে আমি আমার মার শরীরে প্রবেশ করলাম। যে কোনো ভালো অভিজ্ঞ কৃষিকর্মীকে জিজ্ঞাসা করুন, এরা যখন তখন যে কোনো বীজ যে কোনো সময় বপন করেন না। ওরা বোঝে জমির জো আছে কখন, ওরা বোঝে জমির কখন ভাব এসছে গ্রহণ করার মতো, সেই সময় তারা বীজকে বপন করা শুরু করে দেয়। আর আমার বাবা বুঝতে পারলেন না, জানতে পারলেন না, তার বায়োলজিক্যাল নিডস ফুলফিল করবার জন্য আমার মাকে ডাকলেন এবং আমাকে আমার মায়ের শরীরে প্রেরণ করে দিলেন। ওই ভূমিকম্পের মাটিতে আমি কেমন হব এটা কি বুঝতে অসুবিধা হয়? কোনো টিকা প্রয়োজন? এটা বুঝতে অসুবিধা হয় না। আর আমার মা সেই সময় বাবার কোন ভাবটি গ্রহণ করেছিলেন? আগে বেরিয়ে টেরিয়ে কিনে কেটা দেওয়া সে উৎফুল্ল ভাব, না তিরস্কার ভৎসনা করার একটু বকাঝকা করার ভাব? মনে নেই কি বলেছিলে, ভুলে গেছি। এই যে কট করে থাকা ভাব, এই ভাবটি আমি। এই যে আঁকড়ে থাকা ভাব, সেই ভাবটি আমি। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, এ সিরিজ অফ আইডিয়াস and a bundle of complexes. তাই মায়েদের দেখে ভালো লাগছে। আপনারা নারী, আপনারা জনয়িত্রী, আপনারা দেশকে রক্ষা করার একমাত্র শক্তি। কেননা আপনারা কোন ভাবটা গ্রহণ করবেন, কোন ভাবটিকে গ্রহণ করবেন, কোন ভাবটিকে আপনি পোষণ লালন বর্ধন করবেন, সেটি আপনার উপর নির্ভর করছে। সেই কারণেই আমাদের দেশে দশবিধ সংস্কার প্রচলিত ছিল। সেই কারণেই আমাদের দেশে পুরুষ এবং নারীর শিক্ষা পদ্ধতি আলাদা ছিল। সেই কারণেই আমাদের মেয়েদের এবং পুরুষদের শিক্ষা একই রকম, একই ধাঁচে ছিল না। হতো, আমি বলছি, আপনারা মিলিয়ে নেবেন। এখন এই অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকের হাতে আছে, প্রত্যেকের বাড়িতে আছে, এমনকি আমাদের ছেলে মেয়েদের হাতেও আছে। বাসে করে গিয়ে ওখানে নামলো, কোথায় পৌঁছেছো বাবা? এই যে এখানে নামলাম। কোচিং এ গেল, কোচিং থেকে বেরোলো, বেরিয়েছো? হ্যাঁ। কটায় বাস? উঠে বাসে লোকেশন রিপোর্ট। আমরা ভয় পাই বাবা মা হিসেবে, আমাদের সন্তানদের পাঠিয়ে আমরা ভয় পাই, যথেষ্ট ভয় পাই। আর সেই কারণেই আমরা অ্যান্ড্রয়েড ফোন ধরিয়ে দিয়েছি, প্রত্যেকটা মুহূর্তে লোকেশন রিপোর্ট আমরা নিই। সেই অ্যান্ড্রয়েড ফোনে আপনার সন্তানদের বলবেন, আমি বলে যাচ্ছি, আমার কথাগুলো একটা একটা করে মিলিয়ে দেখবেন। আমি ঠাকুরের কাছে শুনেছি, আমি ধারবাকি জীবনে করিও নি, ধারবাকি জীবনে বুঝিও না। আজম্ম সারা নগ্নানগ্নি কারবার করেছি। আমিও আপনাদের সাথে নগ্নানগ্নি কথা বলে যাচ্ছি। আমার কথা শুনছেন, শুনবেন এবং মিলিয়ে মিলিয়ে পরীক্ষা করে প্রমাণ করে দেখবেন। আজকে এখান থেকে ফিরে বাড়িতে গিয়ে ছেলেদেরকে বলবেন, ছেলেদেরকে ডাক দিয়ে নিয়ে, ছেলে মেয়েকে ডাক দিয়ে নিয়ে দাঁড় করিয়ে নিজে ঘোমটা মাথায় দিয়ে নিজের স্বামীকে একটা হাঁটু মুড়ে, স্পর্শ না করে হাঁটু মুড়ে একটা প্রণাম করবেন। পরপর কয়েকদিন করে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে দেখে কি হলো, আজকে তো নববর্ষ না, বিজয়া না, হঠাৎ মায়ের উপর থেকে একটু অবাক হবে, একটু আশ্চর্য হবে। 8 দিনের দিন আপনি বলবেন, তোমরা আমাকে দেখেছো যে মা আমি তোমার বাবাকে প্রণাম করি? হ্যাঁ দেখেছি। তো কেন হঠাৎ করো কেন? আসলে কি জানো, এই ভদ্রলোক, এই যে ভদ্রলোক তোমার বাবা, যদি আমাকে স্বীকার না করতো, যদি আমাকে গ্রহণ না করতো, তুমি আসতে কোত্থেকে? যদি এই শরীর থেকে তোমাকে আমার শরীরে না পাঠাতো, তাহলে আমি তোমাকে পেতাম কোথায় বাবা? কোথায় পেতাম মা বলো? একে একটা প্রণাম করতে তোমার একটু ইচ্ছে করে না? এই যে 2 পায়ের উপর দাঁড়িয়ে তুমি এত এডুকেশন শিখেছো, দেবদূতি বলছিল, দিস আর অল লিটারেশন, নট এডুকেশন। তুমি আক্ষরিক কিছু শব্দবন্ধ আয়ত্ত করেছো। একবার কি তোমার ইচ্ছে করে না যে এই ভদ্রলোক একটা প্রণাম করি? তুমি ভগবানের ইমেল, মোবাইল নাম্বার এসব তুমি জানো না, কিন্তু ভদ্রলোককে জানো যে এই ভদ্রলোক তোমাকে পাঠিয়েছে পৃথিবীর মাটিতে। একে একটা প্রণাম করতে ইচ্ছে করে না? তখন দেখবেন ছেলে মেয়ের চেহারা কেমন হয়। অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও করে রাখবেন, বাধ্য হয়ে পড়বে। তারপরেই বাবার বলা উচিত, আরে বাবা আমাকে প্রণাম করছো, এই ভদ্রমহিলা যদি না থাকতেন, যদি তোমার এই বাড়ি, তোমার প্রথম বাড়ি, এই বাড়িতে যদি আশ্রয় না দিতেন, তাহলে 2 পায়ের উপর দাঁড়িয়ে থেকে এত বিদ্যা অর্জন করতে করতে এই মাকে একটা প্রণাম করতে ইচ্ছে করে না? তখন দেখবেন তাকে প্রণাম করছে। আর তারপরে শিখিয়ে দেওয়া উচিত, বাবা যখন ঘুম থেকে উঠে বিছানা থেকে পা ফেলে মাটিতে হাঁটা চলা শুরু করে, তোমার ভিডিওটা অন করে বাবাকে 7 দিন রেকর্ড করো, কোন কাজ পর করে। আবার বাবারও বলা উচিত যে মাকে
ঘুম থেকে বিছানা থেকে মাটিতে পা ফেলে সারাদিনে শুতে যাওয়া পর্যন্ত বাড়িতে বসে একটা ভিডিও রেকর্ড করো, আর তুমি নিজে নিজে তোমার মস্তিষ্ককে কাজ দিয়ে দেখো যে আমি কখন কোন সময় কতটুকু এই ফাঁকে ফাঁকে বাবাকে আর মাকে সাহায্য করতে পারি অ্যাক্টিভলি, ম্যানুয়ালি। 8 দিনের দিন একবার দেখবেন তখন বাবার চেহারা এবং মার চেহারা পাল্টে যাচ্ছে। কি করে পাল্টাচ্ছে? বিজ্ঞানীকে 100% সমর্থন করেন। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, একে বিজ্ঞান ফিজিক্স বলে যে প্লেসিবো এফেক্ট। একে একদম স্বীকার করে প্লেসিবো এফেক্ট। এক জায়গা থেকে ডিসপ্লেস হয়ে আর এক জায়গায় রিপ্লেস হচ্ছে। এখন পদার্থ বিজ্ঞানীকে স্বীকার করে, বিজ্ঞান একে সম্পূর্ণ স্বীকার করে। আর এই ফোর্স আমার ভেতরে যখন ইম্পার্ট করা হবে আর ফোর্স যখন অ্যাক্টিভেটেড হবে তখন অটোমেটিক্যালি আমার ডিসপ্লেসমেন্ট হবে এবং ওইখানে গিয়ে রিপ্লেসমেন্ট হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এইটিকেই দীক্ষা বলে চিহ্নিত করেছেন। এই যে কথাগুলো বললাম একেই ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা বলে চিহ্নিত করেছেন। দীক্ষা কথাটা ডিকশনারি খুলে দেখবেন, দয় দীর্ঘই ক্ষীয় হসন্ত মানেগুলো দেখবেন জ্ঞানেন্দ্র মোহন দাসের ডিকশনারি, যে কোনো ডিকশনারি, উইলিয়াম মনিয়াসের ডিকশনারি খুলে খুলে দেখবেন একবার পাতা চোখ বুলিয়ে। প্রথমেই আছে গতি। গতি, আপনার যদি গতি না থাকতো এখানে এসে পৌঁছতে পারতেন না বাড়ি থেকে। তারপরে আছে শক্তি। শক্তি যদি না থাকতো এ পর্যন্ত এখানে এসে বসতে পারতেন না। তারপরেই আছে মুন্ডন, আপনার আসার সময় কত কাজ কত বাধা, সেই প্রত্যেকটি বাধাকে আপনি অতিক্রম করে অ্যাডজাস্ট এবং ম্যানিপুলেট করে এখানে এসে বসতে পেরেছেন। দীক্ষা আমরা সবাই নিয়েছি আমার মতন করে, আমার ভাবনায়, আমার চিন্তায়, আমার মতন আদর্শ তৈরি করে আমি দীক্ষা নিয়েছি। আর তারপরেই হচ্ছে সমন্বয় এবং সামঞ্জস্য, যেটা আমরা করতে পারি না। সমন্বয় এবং সামঞ্জস্য। দেখুন কি সহজ কথা, ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের ঘর সংসারী গৃহস্থলী কথা বলেছেন। এমন কোনো মানুষকে আমি দেখিনি আমার জীবনে এখনো পর্যন্ত যে স্বামী এবং স্ত্রীর মধ্যে খটাখুটি ঝগড়াঝাটি সামান্য খুনসুটি হয়নি। আমি বেশ কয়েক বছর আগে জামশেদপুর গিয়েছিলাম, তো আমাকে একজন বলতেন তিনি আর বেঁচে নেই, এখন বোমকে এসছে না, তিনি এখন বেঁচে নেই। তিনি আমাকে বলছেন যে প্রয়োজা এখান দিয়ে যখন যাচ্ছিস বাড়িতে একটু ঘুরে যাবেন, আমাদেরই গুরু ভাই। হ্যাঁ চল, অসুবিধা কি আছে। ওর গাড়ি থেকে নেমে এই ডোর বেল দিচ্ছেন, আর বাইরে দাঁড়িয়ে থেকে আমি যে আওয়াজ শুনতে পাচ্ছি আর ঝুমুর বাজাচ্ছে একেবারে বড় বড় করতালের মতন এরকম করে করে ঢং ঢং করে বাজছে। হাজবেন্ড আর ওয়াইফে তুমুল চিৎকার, দরজা ভেদ করে বাইরে আসছে। আমি বললাম ভেতরে কেটপান হচ্ছে কংগ্রেস দা, চলুন এখন চলে যাই। উনি বল না বেল তো দিয়ে দিয়েছে, আর এখন যাবো কি, দরজা খুলে ফাঁকা দেখবে। ভেতর থেকে আওয়াজ আসো, কে? ব্যোমকেশ দা তখন বলতেন যে প্রলয় এসছেন। ফাট করে দরজাটা খুলে গেল। ও প্রলয় দা, আসুন বসুন, কফি খাবেন? হ্যাঁ একটু খেতে পারি, ঠান্ডা পড়েছে, কফি খেতে অসুবিধা নেই। কফি খেলাম। মাঝখানে একটা আয়না, তারপরে ভেতরে ভেতরে যেন মনে হচ্ছে মালটা কখন যাবে, এখানে যে বসে আছে মালটা কখন বিদায় হবে। বসে আছি কিছুক্ষণ, বসে থাকার পর আয়নায় চোখ মুখ অ্যাপিয়ারেন্স আমি দেখতে পাচ্ছি। তারপরেই যখন আমরা তাহলে উঠি, এখন জয় গুরু, দেখা হয়ে গেল, আমি কালকে কলকাতা ফিরছি, আবার রাস্তায় দেখা হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন আসুন। আর চোখটা দাঁড়া, মালটা বেরোক হচ্ছে, দাঁড়া বেরোক হচ্ছে। এই যদি ভাবটা হয়, এই যদি ভাব হয়, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এখানে আমাকে কি ব্যবহার করতে বলেছেন, একদম নগ্নানগ্নি, একদম নগ্নানগ্নি, কোনো ধারবাকি নেই। খালি প্রয়োগ করবেন আর ফল দেখবেন কেমন হয়। আমরা বলি লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শ, একদম লিভিং আইডিয়াল। আমি যা বলে যাচ্ছি একদম প্রয়োগ করবেন, নগ্নানগ্নি ফল পাবেন। তিনি বলছেন চটা দেখলেই মিষ্টি বলো, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। আমরা উল্টো করি, কি বললে কি বললে কি বললে, এগিয়ে যাই আস্তে আস্তে। আর উনি বলছেন চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তারপরে আমার সঙ্গে এত দুর্ব্যবহার করছে আমার হাজবেন্ড বা ওয়াইফ, যেই হোক, রেসিপ্রোকালি এত দুর্ব্যবহার করছে। আমার গুরুদেব কি বলছেন, ঝগড়াঝাটি করো না, মন খারাপ করে বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে যাও, কি করবে? তিক্ত ব্যবহার, তিক্ত ব্যবহার রুচ্চ করো, তিক্ত ব্যবহার রুচ্চ করো, রুচিশীল করো। তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত, এতে ফল ভালোই ফলে,
ঝিনুকে যেমন মুক্ত। মেলাবেন, সংসারে মেলাবেন, নওদান অব্দি প্রয়োগ করবেন, ফল লাভ করবেন, আমাকে জানাবেন ওভার টেলিফোন। আমি যা বলছি একবার মিথ্যে কথা বলছি না। এটা কেন বলছি? এর ফলে হবে কি, পিতামাতায় ঝগড়া করে, ছেলেপুলোয় দেখে, গোল্লারি সদর দ্বারে বাছাগুলোয় রাখে। পরিবেশ করছে না, ভগবান করছে না, ঈশ্বর করছে না, ধর্ম করছে না। আমি যে শরীর থেকে আমার সন্তানকে আমার স্ত্রীর গর্ভে পাঠিয়েছি, আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে করতাল বাজাচ্ছি। ওইখান থেকে আমার জন্ম দেওয়া সন্তান সন্ততি দেখছি। এই সর্বনাশটি যেন আমাদের সংসারে না হয়। আজকে মৃন্ময় এই আয়োজন করেছে তার পরিবারের পক্ষ থেকে, এই কারণে এই ছোট্ট গ্রামের মধ্যে যেন আমাদের প্রত্যেকটি পরিবার, সে দীক্ষিত হই অথবা দীক্ষিত না হই, যে কোনো গুরুদেবের দীক্ষিত হয়ে থাকি না কেন, যে কোনো মতের আশ্রয় গ্রহণ করে থাকি না কেন, এই ব্যবহারটি সর্বজনীন ইউনিভার্সাল ব্যবহার। ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন, এমন করে কথা বলবি যে কথাটা ইন্ডিভিজুয়াল সাইমালটেনিয়াসলি ইউনিভার্সাল। ঠাকুর অনুকূল চন্দ্র কোনো ব্যক্তি দেশ বিশেষের জন্য নয়, তিনি সর্বজনীন। এটা আমেরিকার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এটা জাপানের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, রাশিয়ার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, ভারতবর্ষের বাগনানের এই তেপুর গ্রামের ক্ষেত্রেও ঠিক তেমনতরই প্রযোজ্য। আজকে আমরা আজ থেকে যদি ব্রতটি গ্রহণ করি, আজ থেকে যদি সংকল্পটি স্বীকার করি, আগামীকাল থেকে যদি সংসারে প্রয়োগ করি। একটা মজার কথা বলি, আমার বাবার কাছে আপনারা যে কজন লোক বসে আছেন, আমি ছোট থেকেই দেখছি আমার বাবার কাছে প্রায় সকালবেলায় এর চেয়েও বেশি লোক ভিড় করে থাকতো, এর চেয়েও বেশি লোক ভিড় করে থাকতো। আর এই ভিড় করে থাকার ফলে বাবা সবার সবসময় বলতেন, একটু হাফ কাপ চা তোর মাকে দিতে বল। আমি গিয়ে রান্নাঘরে বলতাম, বাবা চা চেয়েছি। কতজন? 16-17 জনকে, 18 জন, 19 জন। মা চা পাঠিয়ে দিতেন আর মনে মনে বিড়বিড় করতেন, এই মনন তো নয় যেন রাবণের চিতা জ্বলছে, সকাল থেকে জ্বলেই যাচ্ছে, চা 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 চা, বিড়বিড় করতেন মনে মনে। তাই সবাই লোকজন চলে যাওয়ার পরে কাপ আর ডিশগুলো চেয়ারে নিচে নিচে সব গুছিয়ে চলে গেছে। ঠিক 1টা নাগাদ মা এসে খবরের কাগজটা পড়তেন বাবার সামনে। খবরের কাগজটা পড়ে উনুনে মা একটা কিছু চাপিয়েছেন, সেটা খেয়াল নেই। খবরের কাগজে চোখ বুলিয়ে হঠাৎ মনে পড়লো, আরে পোড়া পোড়া গন্ধ আসছে। কাগজটা ফেলে দিয়ে তাড়াতাড়ি যেতে গিয়ে মার পায়ের গোড়ালিতে হোক অথবা শাড়িতে বেঁধেই হোক একটা কাপ ঠাস করে পড়ে গিয়ে প্লেটের থেকে হ্যান্ডেলটা ভেঙে গেছে। আমার বাবা শুয়েছিলেন, এরকম করে উঠে দেখলেন মা চলে যাচ্ছে। শুধু অস্ফুট ছেলে বাবা বললেন, হ্যাঁ একেবারে কপালের ওপরে চোখ, হাউসে দৃষ্টি, হর্ষের দীর্ঘ জ্ঞান নেই, এইটুকু বললেন। মা একটা উত্তর দিলেন না, চুপ করে রান্নাঘরে চলে গেলেন। রান্না বান্না যখন করছেন, আমাদের এই দিকের ঘরে ল্যান্ড ফোনটা এখনো আছে, ল্যান্ড ফোনটা বাজছে। বাবা তাড়াতাড়ি করে যেতে গিয়ে ওই 2 পাল্লার দরজা তো, একটা পাল্লা বাবার বুকের সাথে লেগেছে, ফোনে কথাবার্তা বলে ট্রেনে নামিয়ে দিয়ে আবার শুয়েছে, দাম করে শব্দ হয়েছে দরজাটাতে বাবার বুকের সাথে লেগে। হঠাৎ মা এরকম করে এসছেন পেছনে হাত দিয়ে। বাবা সে যখন শুয়ে আছেন, আচ্ছা আমি একটা কাপের হ্যান্ডেল ভেঙেছি, কত দাম? 10 টাকা 12 টাকা। তুমি যে ধাক্কা খেলে দরজার সাথে, যদি পাঁজরের একটা হাড় ভাঙতো, তুমি তো ঠাকুরের ঋত্বিক, তাহলে কার্তিকের মতো চেহারা হতো না, বটতলায় বিসর্জন হতো না, তাহলে কি অবস্থা হতো বলো দেখিনি? বাবা তখন এরকম করে শুয়ে ভাবছি, তুমি হাতটা পেছনে কেন? মা দি হাত এরকম করতে দেখি ডান হাতে খুন্তি। বাবা বলতে, দেখেছো মানুষ ধ্যান করে না কয় কেনা, হ্যাঁ সারা রান্না করতিস আর ভাবছো আমার ছাওয়ালের সামনে আমাকে এরকম করে তিরস্কার ভর্সনা করলো, একটা সুযোগ পাই মুখে ঝামা ঘষে দেবো একেবারে, এরকম করতেছো। তুমি যেমন পিন্ডি চটকাচ্ছ, রান্না করতে করতে পিন্ডি চটকাচ্ছ, ও রান্না খাবে কেটা? তোমারই জন্ম দেওয়া তোমার ছাওয়ার পর। ও রান্না খাবে কেটা? যার কাছে নিজেকে তুমি সমর্পণ করেছো, স্বামী বলে স্বীকার করেছো, বর বলে বরণ করেছো, পতি বলে আশ্রয় গ্রহণ করে ফার্জা হয়েছে, পত্নী হয়েছে, পালন পোষণ পরিচর্যা, আর তারই পিন্ডি চটকাচ্ছ রান্না করতে করতে। অন্নে জানিস মন বয়, অন্য মাফিক প্রবৃত্তি হয়। এখন তোমার ছেলেদের যদি এরকম প্রবণতা হয় বা আমার যদি এটা হয়, তোমার পক্ষে মঙ্গল, কল্যাণ, কল্যাণ অমঙ্গল। আমার মা চুপ করে থাকলেন, বললেন, আমরা অভ্যস্ত সংস্কার থেকে এসছি, আর এই অভ্যস্ত সংস্কার থেকে এসছি বলেই তিনি আমাদেরকে তার সংস্কার দান করেছেন।
যেখানে যেখানে আমাদের সংস্কারের সঙ্গে বিরোধ হবে তখনই নামকে জপ করবে, তখনই তাকে মনন চিন্তন ধ্যান করবে, কাজের মধ্যে প্রবর্তন করবে, আর তার সঙ্গে সঙ্গেই দেখবে জীবন এখান থেকে ওখানে পরিবর্তিত হয়ে উঠবে। এর নাম দীক্ষা গ্রহণ করা, এর নাম ধ্যান জপ করা। আর এর ভেতর থেকেই আমরা একটু একটু করে পরিবর্তিত থাকবো। দীক্ষা তাকেই বলে যা আমাদের শক্তি আনে, গতি আনে, বৃদ্ধি আনে। আমি আজ পর্যন্ত আমার চোখে দেখিনি, আমার 80 বছর বয়স হলো, সামনে 9 তারিখে জুন মাসে 81 বছরে পা দেবো। আমি আজ পর্যন্ত দেখিনি দীক্ষা নেওয়ার পর এবং ঠিক ঠিক পালন করার পর 3টে জিনিস কমে গেছে। ঠাকুর বলছেন দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে 3টে জিনিস বাড়বে। একটা হচ্ছে জীবন, একটা হচ্ছে যশ, আর একটা হচ্ছে বৃদ্ধি। এই যে জীবন, যশ এবং বৃদ্ধি, এই যে জীবন, যশ এবং বৃদ্ধি, এটি যদি আমার দীক্ষা নেওয়ার পর পর না হয়, আমাদের বাড়িতে সুইচ দিলাম, লাইট জ্বললো না, ডুম ঠিক আছে, সুইচ ঠিক আছে, লাইট জ্বলছে না, তখন ইলেকট্রিশিয়ানকে ডাকবেন, মেগা টেস্ট করতে দেখবেন যে কোথায় ভুল হয়েছে, কোথায় ত্রুটি হয়েছে। আমরা তার কারণটা খুঁজে দেখবো। আমাকেও দেখতে হবে দীক্ষা নেওয়ার পর। আমি এখনো দেখিনি ঠিক ঠিক নিয়ম মাফিক সবকিছু করবার পর কারো জীবন, যশ এবং বৃদ্ধি কমে গেছে, কারো কমে গেছে আমি এখনো পর্যন্ত দেখিনি। ঠিক ঠিক ইষ্টভীতি, ঠিক ঠিক নাম জপ ধ্যান, ঠিক ঠিক অধ্যয়ন অধ্যাপনা এবং পারিপার্শ্বিকের সেবা করার সঙ্গে সঙ্গে কারো এগুলো কমে গেছে আমি দেখিনি, আমার জীবনে দেখিনি, আমার নিজের ক্ষেত্রেও দেখিনি, আমার পারিপার্শ্বিকের মধ্যে আমি দেখিনি। আর যাদের আমি দেখেছি দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে মাথা চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে, ঠ্যাং চুলকাচ্ছে, মাথায় চুল চলে গেছে, তখন বুঝতে হবে দারিদ্র্যই ভুগছে, তখন বুঝতে হবে some cause and reason is there। কোনো একটা জায়গায় ফাঁক এবং ফাঁকি কাজ করছে। তাই দেবজ্যোতি বললো ফাঁকি দিলেই পেতে হবে তা। তোমার ঠাকুরত্ব কোথায়? যেখানে তার সাথে আমার সম্মেলন ঘটবে সেখানেই ঠাকুরত্ব, যেখানে মনন এবং চিন্তন থাকবে সেখানেই ঠাকুরত্ব। আজকে মৃন্ময় এবং এই দুর্লভপুর গ্রামবাসী, আমি আগে কিছু ভুল উচ্চারণ করেছিলাম যে ওরা পারিবারিক উৎসব করছে। দুর্লভপুরী গ্রামবাসী এবং মৃন্ময় তাদের সঙ্গে সাথী সতীর্থ হয়ে একত্রিত ভাবে এই গ্রাম আজকে যে উৎসবের আয়োজন করেছেন, দানের দক্ষিণায়, সাহায্যের সহযোগিতায় এবং সানুকম্পী সহমর্মিতার মধ্য দিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম মহোৎসব যে পালন করছেন, তার কিছু প্রাসঙ্গিক কারণ আছে। আমার কথার উপসংহার পর্বে ফিরবো, আমাদের সমবেত প্রার্থনার সময় এগিয়ে আসছে। ঠাকুর অনুকূল চন্দ্র এই সত্যটি অনুভব করবার পর দেখেছেন মানুষের প্রথম আসার পথে গন্ডগোল তৈরি হয়েছে। তাই জন্য তিনি বিবাহকে সংস্কার করার কথা বলছেন, তিনি বর্ণাশ্রম বিধিকে রক্ষা করার কথা বলছেন, বর্ণাশ্রমিক সমাজ সংগঠনের কথা বলছেন। আর তাই জন্য 1935 সাল 1935 এই সময় তিনি সৎসঙ্গ ঋত্বিক সংঘ তৈরি করলেন। যারা এখানে বরেণ্য ঋত্বিক দেবতা বৃন্দ বসে আছেন এখানে সব, 1935 সালে তিনি ঋত্বিক সংঘ তৈরি করলেন। তার সদস্য সংখ্যা কত ছিল জানেন? মাত্র 15 জন। 1939 সাল কত সদস্য সংখ্যা হলো জানেন? মাত্র 45 জন। এই 45 জনকে নিয়ে 1939 সালে তিনি যাজক, অধ্যক্ষ, সভাপতি ঋত্বিকের পাঞ্জা প্রবর্তন করলেন। আর এর ভেতর থেকেই এই ঋত্বিক সংঘ কাজ শুরু করলো। কোথায়? হিমায়তপুর, বাংলাদেশ এখন হিমায়তপুর একটি অখ্যাত গ্রাম, আর কোথায়? বিহারের মুজফ্ফরপুর, পাটনা। সেইখান পর্যন্ত ঠাকুর অনুকূল চন্দ্রের খ্যাতি এবং ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে। একদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ, যেখানে বাগ্মী প্রবর বিপিন চন্দ্র পাল, যেখানে নাট্যাচার্য, যাকে ভারতবর্ষের শেক্সপিয়ার বলা হয়, গিরিশচন্দ্র ঘোষের পুত্র সুরেশ চন্দ্র ঘোষ দানিবাবু, যেখানে বিখ্যাত কবি সরলা দেবী এবং প্রভাবতী দেবী সরস্বতী, যেখানে দেশবরেণ্য অসাম্প্রদায়িক জননায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা এবং মা তার সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সাক্ষাৎ করলেন, যাকে জাতির জনক বলে মোহনদাস করমচাঁদ গান্ধীজি, তিনি এসে দুবার, একবার কলকাতায়, একবার হিমায়তপুরে গিয়ে ঠাকুর সন্দর্শন করেছেন। কার কথা বলবো? বাংলার শব্দশিল্পী, অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলার অমর কথা শিল্পী যিনি সত্যজিৎ রায়কে প্রতিষ্ঠা দিলেন, পথের পাঁচালীর লেখক বিভূতিভূষণ, তার কথা বলবো। একের পর এক মহার্ঘ ব্যক্তিগণ ঠাকুর অনুকূল চন্দ্রের সন্দর্শনে গিয়েছে। আর ঠাকুর অনুকূল চন্দ্র তাদেরকে বলেছিলেন দেশটাকে ঠিক করুন, এটা মাটি আর বাড়ি এবং পাথর আর
পাহাড় দিয়ে ঘেরা, জল দিয়ে ঘেরা, শুধু নয় মানুষ দিয়ে ঘেরা। তিনি বানিয়ে দিয়েছেন নগর আছে কিন্তু নাগরিক নেই। কেমন? এখানে পান গুটখা দিয়ে খেতে খেতে যাবেন, ট্রেনে দেখতেই পাবেন প্রায় দাঁড়িয়ে যাচ্ছে। যখন পিক বেড়ে উঠে কুচ করে এক পাশ ভেড়ে স্টেশনে নেবে। এই লোকটাকেই দেখবেন যখন দমদমে মেট্রোতে উঠবে আর গিলতে পারবে না, ফেলতে পারবে না। শেষকালে বাধ্য হয়ে যখন ফুলে উঠছে গেলেনি, হেঁকে তুলতে তুলতে পার হচ্ছে। কেন? সিসি ফুটেজ আছে। এইখানে যদি পিক ফেলে নেক্সট স্টেশনে অ্যারেস্ট হবে, এইখানে পিক ফেললে নেক্সট স্টেশনে অ্যারেস্ট হবে। বাধ্য হয়ে গিলতে বাধ্য হচ্ছে। মানুষ চাবুকের কাছে ঠিক থাকছে। আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা ছোট্ট ছোট্ট বোতল পকেটে রাখতে বলেছেন। কেন? যখনই তুমি খাবে কিছু, বটম অফ ইউর ফিঙ্গারটাকে ওয়াশ করে নেবে, ওই হাত দিয়ে ধরবে। খাওয়ার পর লিপটাকে ওয়াশ করবে। বাইরে পেচ্ছাপ করতে গেলে পরে কমন ইউরেনিয়ালে পেচ্ছাপ করলে 2.5 ফুট পর্যন্ত ব্যাকটেরিয়া জাম করতে পারে। তুমি পেচ্ছাপ করার জায়গাটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবে। এটাতে আপত্তি করার কিছু নেই। বন্ধু বান্ধব লোকজন বলবে গঙ্গার জল, যমুনার জল, পদ্মার জল, তুমি বলবে না কলের জল। আমার গুরুদেবের নির্দেশ, সদাচার পালন করতে বলেছেন। সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। আমার ছেলেপুলেদেরকে শিখিয়ে দিতে হবে, আমার মেয়েদের শিখিয়ে দিতে হবে বাড়িতে বাড়িতে। আমরা যারা মায়েরা রান্না করতে করতে এখন কাঁচা জল আছে, শাড়ির আঁচল দিয়ে হেঁচে দিলাম, ভুলে গেছি কখন হেঁটেছি। তারপরে যখন বলবে এই শোনো একজন এসে একটু চা আর বিস্কুট দাও, ওই হাঁচি মারা আঁচল দিয়ে পেট টান করে মুছে দিয়ে দিলাম। আমি বুঝতে পারলাম না। ট্রেনে যাতায়াত করতে করতে দেখবেন ফেলে দিল, ওই ট্রেন এসে গেছে, উঠে ওই হ্যান্ডেলটা একটু মুছে দিল। যখন বাগনানে নেমে গেল, বাগনান থেকে আমি উঠে ওই হ্যান্ডেলটাই ধরলাম। যখন এর বাড়িতে আসলাম বলে একটু বিস্কুট খাবেন, ওই হাতে বিস্কুটটা খেয়ে নিলাম। আমার গুরুদেব বলতেন শিকনি ঝেড়ে ধোয় না হাত, শিকনি ঝেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। এখনই হবে তার কোনো মানে নেই, বেশ কিছুদিন বাদে হওয়ার সম্ভাবনাটাকে আমি তৈরি করে দিচ্ছি। আর আমি বললাম প্রসেনজিৎ, দুলালদা আপনি দীক্ষা দিলেন, আপনার কাছে দীক্ষা নেওয়ার পরে আমার বুকে এক্সরে করতে বললো ডাক্তার। কি বসে ঠাকুরের দীক্ষা দিলেন? আরে দুলাল মান্নার দোষ হলো, প্রসেনজিৎ মান্নার দোষ হলো, অনুকূল ঠাকুরের দোষ হলো, না আমার এরকম খ্যাট করার দোষ হলো? আমাদের বড় ডাস্টবিন ধর্ম এবং গুরুদেব, এর মতো বড় ডাস্টবিন পৃথিবীতে আর খুঁজে পাবেন না। একটা মজার কথা বলে আমার কথা শেষ করব। কেন ঠাকুর অনুকূল চন্দ্র প্রয়োজন? কেন বিবাহ সংস্কার প্রয়োজন? কেন বর্ণাশ্রম প্রয়োজন? কেন বিবাহের ক্ষেত্রে ঠাকুর এত বিধিনিষেধ আরোপ করেছেন? কেন তিনি বিবাহ করার আগে তিনি বলেছেন মেয়েকে ভালো করে দেখে নিবি? আজকে আমার মেয়ে হয়, অনেকে আমরা কম্বল চাপড়ে, এ বাবা পরপর 2-3টে মেয়ে হয়ে গেল, একটা ছেলে হলে ভালো হতো। বড় বড় ছেলে হয়েছে, বুঝলেন? তা ছেলে হওয়ার পর সৎসঙ্গে সেই শাশুড়ির সঙ্গে দেখা, মানে যার ছেলের বৌমা ওই বাড়ি থেকে এই বাড়িতে নতুন এসছে, 7 দিন 8 দিন হলো, সৎসঙ্গে দেখা হয়েছে। আমি সেই মাকে জিজ্ঞেস করছি, কি গো তোমার ছেলে তো বিয়ে হয়ে গেল 10-15 দিন হলো, বৌমা কেমন হয়েছে? কিচ্ছু বললো না, সৎসঙ্গের মতো ওখানে বসে এরকম করলো, সমাজদারকে নিয়ে ইশারা এই কাফে বৌমা কেমন হয়েছে। আবার বৌমার সঙ্গে দেখা 15-20 দিন বাদে আরেকটা সৎসঙ্গে, নতুন বাড়িতে এসছো, বাপের বাড়ি ছেড়ে, শ্বশুর বাড়ি কেমন, ব্যাস পরিষ্কার। সংসার কেমন? উত্তর একদম নিশ্চিন্তে আমরা লিখে দিতে পারি। ভবিষ্যৎ সন্তান কেমন হবে একদম নিশ্চিন্তে লিখে দিতে পারি। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তুমি তোমার মেয়েকে শেখাও। আমরা ভুল শেখাই। বাড়িতে কোনো অতিথি, অভিভাবক, গুরুজন আসলে তোমরা এগিয়ে যেও না, তোমার ছেলে এবং মেয়েদের এগিয়ে দাও। আর তোমরা নজর করো আপ্যায়ন, আতিথেয়তা, ব্যবহার, আচরণ কেমন করে। মেয়েরা দূরত্ব রেখে আচরণ করে কিনা, মেয়েরা সম্মানজনক ব্যবধান রক্ষা করতে অভ্যস্ত হচ্ছে কিনা, মেয়েরা তাদের মাতৃত্ব নারীত্বকে সম্ভ্রমের সঙ্গে আতিথেয়তা এবং আপ্যায়নে প্রয়োগ করতে পারছে কিনা, এগুলো ভালো করে লক্ষ্য করো। তোমার ছেলেদের দেখো আপ্যায়ন এবং অভ্যর্থনা কোনো ত্রুটি হচ্ছে কিনা। সবাই চলে যাওয়ার পর নিজেরা বসে বসে এগুলো শিখিয়ে দিও। একটা নগ্নানব্দি প্রমাণ দিচ্ছি। ঠাকুর অনুকূল চন্দ্র তার ছোট ছেলে তখন MS পাস করেছে,
পাটনা মেডিকেল কলেজ থেকে। তিনি এসে ঠাকুরের সামনে প্রণাম করার সঙ্গে সঙ্গে বলছেন, বাবা এই শোনো, আমাকে একটু জল খাওয়াতে পারো? ঠাকুরের বাঁদিকে একটা 4 পায়ের টেবিল ছিল, ওর উপরে তামার ঘটিতে জল থাকতো। উনি ঘটির গলাটা এরকম করে দিচ্ছেন, ঘটির যে তামার ঘটির যে গলাটা ধরে বলছে, এই নাও খাও। ঠাকুর দেখলেন শিক্ষাটা কেমন দেখুন, দেবদূতি বলছিল। উনি বললেন ওটা যেখানে ছিল সেখানে রাখো। রাখলেন, রাখার পরে বলছেন, আমি তোমাকে জেম্বার করলাম, তুমি আমাকে ওই কথা কও। বলো বাবা আমাকে একটু জল খাওয়াতে পারো? ঠাকুর ঘটির তলায় হাত দিলেন, দিয়ে এবার গলাটা ধরলো। ঠাকুরের আনসারটা কেমন, আগেরটা ভালো ছিল না পরেরটা ভালো হলো? কথা বলা শিখতে হয়, কথা বললেই কথা বলা হয় না। আগেরটা ভালো ছিল না পরেরটা ভালো হলো? তোরটা ভালো না আমারটা ভালো, অহংকার আহত হয়। তোরটা ভালো না আমারটা ভালো, অহংকার ক্ষুণ্ণ হয়, ব্যথিত হয়। এখান থেকে বিদ্বেষ, হীনমন্যতার সৃষ্টি হয়। তখন তিনি বলেন, আগেরটা ভালো ছিল না পরেরটা ভালো হলো? বাবা পরেরটা ভালো হলো। তিনি বলতেন এমন করে কথা বলতে হয় যে কথা ইন্ডিভিজুয়াল এবং সাইমultaneously ইউনিভার্সাল, একই সঙ্গে ব্যক্তিগত এবং একই সঙ্গে সর্বজনীন। ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে আজকে গ্রাম যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, শ্রীমদ্ ভাগবত আমাদের কাছে একই কথা বলেছে, একটু এদিক ওদিক করেননি। দীক্ষার কথা আমরা বললাম, এখানে ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীমদ্ ভাগবত একই কথা বলছেন। কি বলছেন? মহাপুরুষ সংশ্রয়ঃ, তুমি তোমার জীবনে কোনো মহাপুরুষের আশ্রয়কে গ্রহণ করো। তারপরে কি বলছেন? বলছেন মহাপুরুষ অভ্যাচ্যা। মহর্ষি ব্যাস ভাগবতের মধ্যে বলছে মহাপুরুষ অভ্যাচ্যা, মহাপুরুষকে অভ্যর্থনা এবং অর্চনা করো। আমরা কি বললাম? যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার, এই একই কথা, মহাপুরুষ অভ্যাচ্যা। আর তারপরে মহর্ষি ব্যাসকে জিজ্ঞাসা করা হয়েছে, বেশ এগুলো সব করলাম, সব করলাম, আমার কি লাভ হবে, আমার কি ফল হবে? মহর্ষি ব্যাস শ্রীমদ্ ভাগবত উল্টাবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন, শ্রীমদ্ ভাগবত উল্টে দেখে নেবেন। মহর্ষি ব্যাস বলছেন, হৃদন্তস্তু হি অভদ্রাণি বিধুনতি, হৃদন্তস্তু হি অভদ্রাণি বিধুনতি। অর্থাৎ তুমি যে জামাটা পরে আছো নোংরা হয়ে যাবে, কাচবে। তুমি যে থালায় খেলে থালাটা এঁঠো হয়ে যাবে, মাজবে। তুমি যে ঘরে বাস করছো বিছানা ঝাড়বে, ঘর ঝাড় দেবে। বলি তুমি এখান থেকে 2 পায়ের উপর দাঁড়িয়ে এত বড় হওয়ার পর নিজের মনকে কবার মার্জনা করেছো? নিজের মনকে কতবার ঝাড়া পোছা করেছো? নিজের মনকে কতবার পরিশীলিত পরিমার্জিত করবার চেষ্টা করেছো? একবারও না। তাহলে সেডিমেন্ট করতে করতে মনের বিকার এবং বিকৃতি খুব অসম্ভব। আর এই বিকার এবং বিকৃতি থেকে আমার শারীরিক যত কিছু গ্রন্থি আছে, শারীরিক যত কিছু যন্ত্রপাতি আছে, এগুলোর মধ্যে সচল অচল এবং বিকল হওয়ার সম্ভাবনা অস্বাভাবিক, অসম্ভব। এর থেকেই যখন সন্তান ধারণ এবং গ্রহণ করছি, প্রেরণ এবং ধারণ এবং গ্রহণ করছি, তখন তার ফলেও বিকৃতি, ব্যভিচার, কদাচার আসাটাকে খুব অসম্ভব। ভাগবত একই কথা দিকচিহ্ন করেছেন। তারপরেই বলছেন, বেশ এগুলো করলাম, তার ফল কি হবে? তার ফলে তিনি বলছেন, বাস্তবমাত্র বস্তু শিবদাম, বাস্তবমাত্র বস্তু শিবদাম পশ্যতি বস্তু সূক্ষ্ম। বলছেন সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি, চিন্তা, কর্ম, ধ্যানেরই বিভব। এইখান থেকে মানুষের ধ্যান জাগরণ হয়। সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি, চিন্তা, কর্ম, ধ্যানেরই বিভব। এই ধ্যান স্বামী বিবেকানন্দ বলছেন, চোখ কান মুখ খোলা রেখে ধ্যান করো। তাকিয়ে দেখো, সব জায়গায় তাকিয়ে দেখো, কোথায় তোমার গুরুদেবের আদেশ কিভাবে পরিপালন প্রতিপালন প্রবর্তন করতে হয়, তাকে সেখানে তৎক্ষণাৎ প্রয়োগ করো, প্রবর্তন করো। এই তো ধ্যান। যে চিন্তা লেগে থাকে, যে চিন্তা বিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না, কন্টিনিউয়াস লেগে থেকে আমার সঙ্গে। আমার উপসংহার পর্বে আমি ফিরছি। এই যে এতক্ষণ ধরে কথা বললাম, আরেকটি কথা আপনাদের কাছে বলি। আগামীকাল এই গ্রাম যে ভাগবত সম্মেলনের আয়োজন করেছেন, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাগবত জীবনকে অবলম্বন করে, আমরা বলি গীতা যেখানে শেষ, গীতার শেষ কথা কি? আমাকে স্মরণ করো,
গীতার শেষ কথা নির্যাস হচ্ছে খালি আমাকে স্মরণ করা। এই মনীষীজন, বিদ্বজ্জন, বিদগ্ধজন বলেন গীতা যেখানে শেষ, শ্রীমদ ভাগবত সেখান থেকে শুরু। আর মশাই, আমি বাজারে গেলে এটা মনে রাখতে পারি না, বইয়ের মুখ ঝাপটা খাই, আর তোমাকে স্মরণ করার সময় কোথায়? ভাগবত আশ্বস্ত করে বলতে কিছু করতে হবে, মনে করতে হবে, মনেও করতে হবে না। কি করবে? বাসুদেব কথা রুচি শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম, উপস্থিত হও এবং শ্রবণ করো। শ্রবণ মঙ্গলম, শুনতে শুনতে তোমার মঙ্গল হবে। তারপর বাসুদেব কথা রুচি, অনুকূল কথা রুচি, শুনতে শুনতে যেমন জীবে অরুচি হয়, রুচি আসবে শুনতে শুনতে, তার থেকে তোমার করবার প্রবণতা আসবে। আজকে এই গ্রামের প্রত্যেকে দানে দক্ষিণায় সাহায্য সহযোগিতায় যে আয়োজনটি করেছেন, এখান থেকে আমি একটি কথা বলি। আজকে যারা আমরা এখানে শুনলাম, যে কয়েকজন লোকই শুনলাম, যারা বিবাহিত মা, আমাদের সন্তানাদি হয়েছে, আগামীকাল সকালবেলায় বাড়িতে ঘুম থেকে উঠে নিজের ছেলেকে বলবে, বাবা তোমার বাবাকে একটা প্রণাম করো। করতে যাচ্ছে, দাঁড়াও, শুধু হাতে প্রণাম করতে হয় না, কিছু দিয়ে করো। কি দিয়ে করবো? ব্রেনকে বিজনেস দাও, তোমার মস্তিষ্ককে কাজ দাও। স্কুলের ফি, টিউশন ফি, খাতা কলম বই, প্রয়োজন হলে বাবাকে বলো, এগুলোকে মস্তিষ্ক নাড়াচাড়া করেই বলো। ঠিক সেই রকম মস্তিষ্ককে কাজ দিয়ে ভাবো বাবাকে কি দিতে পারো। সমস্ত দিন যদি কিছু ভেবে চিন্তে বার করতে না পারো, তাহলে পাশের বাড়ির গাছের থেকে একটা ফুল গৃহস্থকে জিজ্ঞাসা করে তার অনুমতি নিয়ে একটা ফুল নিয়ে এসে বাবার পায়ের কাছে দিয়ে হাঁটু বলে প্রণাম করো। কি শেখাচ্ছেন আমার গুরুদেব? পাপ করছেন কিছু? ভুল শিক্ষা দিচ্ছেন কিছু? তিনি শেখাচ্ছেন, বলো একবার উচ্চারণ করে, হাত জোর করে, পিতা, পিতা আমার জীবনের উৎস, আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, করুণা, ক্ষমা এবং পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছ। বাবা শেখাবে, বাবা আমাকে তো দিলে, আর একটা ফুল একই অনুমতি নিয়ে তোমার মায়ের পায়ের কাছে দিয়ে হাঁটু মুড়ে হাত জোর করে বলো, মা, মা আমার, জননী আমার, তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে আমার অসহায় শৈশব থেকে তুমি আমাকে মানুষ করে তুলেছো। আচ্ছা বলুন তো, যদি কোনো সন্তান তার বাবার কাছে, তার মার কাছে এরকম করে বলে, প্রত্যেক দিন এরকম করে বলে, সে বাবা এবং মায়ের রোগ ব্যাধি যাই থাকুক না কেন, আনন্দ পূর্বক নন্দ ধাতু যা বিস্তৃতি ব্যাপ্তি নিয়ে আসতে পারে, তার সেলুলার রিল্যাক্সেশন হতে সম্ভব। আমার ছেলে আমাকে এরকম করছে, আমার মেয়ে আমাকে এরকম করছে। এই অভ্যাসটা বিয়ে হওয়ার পর যখন শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছবে, তখন বলবে, কি লক্ষ্মী বউ নিয়ে এসছি গো, আমার ধন্য এরকম বউ পেয়ে। আর ওই মেয়ের মধ্য দিয়েই তার পিতৃ মাতৃকুল জীবন্ত হয়ে থাকবে। আর যে বৌমা হয়ে আসবে, সে বলবে, আমার ভাগ্য ছিল ওই বাড়ির বৌমা হয়েছে আমার মেয়ে, কি শিক্ষা শিখেছে গো, যা বাপের বাড়িতে শেখাতে পারিনি। সেই ছেলের বাবা আর মা পিতৃমাতৃকুল নিয়ে ধন্য হয়ে থাকবে। খুব ভুল শিক্ষা হচ্ছে অনুকূল চন্দ্রের। তিনি পাঠশালা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যেগুলো শেখানো হয়নি, তিনি দীক্ষার মধ্য দিয়ে, ঋত্বিক সঙ্গের মধ্য দিয়ে, যাজক, অধ্যক্ষ, সভাপতি ঋত্বিকের মধ্য দিয়ে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে যে দীক্ষার কথা যদি বলে এই কথাগুলো শেখানো হয়, আমরা গ্রামের ক্ষতি করছি, আমরা সমাজের ক্ষতি করছি, আমরা দেশের ক্ষতি করছি, আমরা রাষ্ট্রের ক্ষতি করছি। এটা প্রয়োজন না প্রয়োজন, সে সিদ্ধান্ত আপনাদের কাছে ছেড়ে দিলাম। শুধু একটা উদাহরণ রেখে যাই। আপনারা তার নাম জানেন? পৃথিবীতে তার নাম জানেন না এমন কেউ নেই যে তার নাম জানেন না। মিস্টার চার্লি চ্যাপলিন। মিস্টার চার্লি চ্যাপলিন, অস্কার বিজয়ী ফিল্ম অ্যাক্টর, তার নাম জানেন এমন কেউ নেই। চার্লি যখন বিখ্যাত অস্কার বিজয় করেছেন, তখন চার্লিকে জিজ্ঞেস করা হচ্ছে, মিস্টার চার্লি, আপনার এই প্রতিষ্ঠার পেছনে কারণ কি? চার্লির হাতে একটা ছড়ি থাকতো, মাথায় একটা হ্যাট থাকতো। ছড়িটা ঘোরাতে ঘোরাতে, বাটারফ্লাই গোপ ছিল, ছড়িটা ঘোরাতে ঘোরাতে বলছে, তোমরা যে প্রশ্নটা আমাকে সবাই করলে না, এটা মঞ্চে দাঁড়িয়ে উত্তর দেওয়ার প্রশ্ন নয়, আমার সঙ্গে গ্রিন রুমে এসো। গ্রিন রুমে উত্তর দিচ্ছি। গ্রিন রুমে একটা চেয়ারের উপরে বসে তিনি বললেন, জানো, আমার মা, আমরা দু ভাই, আমার দাদার নাম জোসেফ চ্যাপলিন, আমার নাম চার্লি চ্যাপলিন। আমার মাকে অনুগ্রহ করে একজন একটা গ্যারাজ থাকতে দিয়েছিল, সেখানে আমরা থাকতাম তিনজন। আমার মা লোকের বাড়ি রান্না কাজকর্ম করে
যেটুকু খাবার পেত সেটুকু খাবার নিয়ে আসতো বাড়িতে আমাদের দু ভাইয়ের জন্য। আর আমরা বসে থাকতাম মা কখন ফিরবে আমাদের জন্য খাবার নিয়ে আসবে। আর মা যখন খাবারটা নিয়ে আসতো না, আমরা দু ভাই গোগ্রাসে মায়ের সামনে খেতাম খিদেকে ভরানোর জন্য। আর আমার মা পরম তৃপ্তি ভরে আমাদের দু ভাই খাবার দিত। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেছে, উঠে দেখি কি কল ছেড়ে দিয়ে আমার মা এরকম করে ঢকঢক করে জল খাচ্ছে। জানো, ওটা না পিপাসার জল খাওয়া নয়, ওটা তৃষ্ণা মেটাবার জল খাওয়া নয়। এত ঢকঢক ঢকঢক করে জল খাচ্ছে, মনে হচ্ছে যেন যেন পেটটাকে ভরাবার জন্য জল খাচ্ছে। ঠিক নেক্সট ডে, তার পরের দিন আমি আমার মাকে বললাম, যখন মা বেরোচ্ছে কাজে, বললাম মা আজকে না আমার জন্য খাবার নিয়ে এসো না, আমার একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। একেবারে জল জ্যান্ত মিথ্যে চালান করে দিলাম, একদম জল জ্যান্ত মিথ্যে বললাম। আর আমি কি করলাম জানো, সমস্ত রেস্টুরেন্ট এবং হোটেলের সামনে ঘুরে ঘুরে দিনভর দেখতে লাগলাম ভর পেটের মানুষ যখন বেরো কেমন করে ঢেকুর করে, তারপরে টুথপিক দিয়ে কেমন করে দাঁত খোঁচা, কেমন করে শরীরের হাব ভাব ভঙ্গি করে ভরা পেট থাকলে পরে, এগুলো সমস্ত হোটেলের সামনে ঘুরে 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 দেখে 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 আমি মক্সা করতে লাগলাম। ঠিক রাত্রিবেলায় যখন আমার মা খাবারটা নিয়ে আসলো, আমি ঠিক সেরকম ঢেকুর তুলতে লাগলাম। সারাদিন যা প্র্যাকটিস করেছি সেটা মার সামনে রেখে দিলাম। আমার মিথ্যেটাকে মা বিশ্বাস করতে বাধ্য হলো। আর তারপরে দেখলাম কি জানো, আমি যেমন করে প্রত্যেকদিন গোগ্রাসে খাবারটা খাই না, আমার মা ওরকম করে গোগ্রাসে খাবারটা খাচ্ছে। আর আমি দূর থেকে তাকিয়ে দেখতে দেখতে ভাবছি, মা তুমি প্রত্যেক দিন এমন করে না খেয়ে খেয়ে আমাকে এত বড় করে তুলেছ, এত মানুষ করে তুলেছ। তারপর থেকে প্রত্যেক দিন আমি মাকে মিথ্যে কথা বলতাম। কি করে যে আমি অভিনয় চান্স পেলাম জানি না। তারপরে আজকে আমি চার্লি চ্যাপলিন, অস্কার বিজয়, পৃথিবী বিখ্যাত। আমার মা এখন আমার কাছে নেই, আমার মা এখন আমার কাছে নেই। এই ছোট্ট স্মৃতিটাকে ঠাকুর অনুকূল চন্দ্র যদি আমাদের শেখান মাতৃভীতি পিতৃভীতি, খুব অন্যায় হবে না। বিখ্যাত নোবেল লরিয়েট ডক্টর অ্যালেক্সিস ক্যারেল, যার সঙ্গে আমাদের ঋত্বিকাচার্যের নিয়মিত চিঠিপত্রের যোগাযোগ ছিল, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। মিস্টার বার্টন রাসেল, যার সঙ্গে নিয়মিত চিঠিপত্রের যোগাযোগ ছিল, পূজনীয় ঋত্বিকাচার্য। লিওনার্দো, যার সঙ্গে প্রত্যেক মুহূর্তের চিঠিপত্রের যোগাযোগ ছিল কৃষ্ণচন্দ্র ও কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের। হ্যাক্সলির সঙ্গে যার প্রত্যেক মুহূর্তে চিঠিপত্রের যোগাযোগ ছিল, সেই অ্যালেক্সিস ক্যারেল তিনি বলছেন, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট, and habit turn into instinct, and instinct is a condensed form of our character. এই চরিত্রের জন্য দুর্লভ প্রোগ্রাম আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য লীলায়িত মাধুর্য মণ্ডিত জীবনকে নিয়ে এই আলোচনা সভার ব্যবস্থা করেছেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনারা যারা সর্বপ্রকারের প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষে আপনাদের সানুকম্পী সহযোগিতা সহমর্মিতা প্রদান করেছেন, আবার আমার গুরুদেবের শ্রীপাদপদ্মে প্রত্যেকের জন্য এবং বিশ্বের প্রত্যেক প্রাণ এবং অস্তিত্বের জন্য দীর্ঘ নিরোগ, সুস্থ, সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা নিবেদন করে এবং চারণ করি আর্য ভারতবর্ষের সেই অমৃত মন্ত্র, ওম মধুবাতায় ভয়স্খরন্তি সিন্ধবা মাধেন শান্তশোধে মধুনাত্তা মধুশশা মধুমত পার্থিবং রাজঃ মধুগৌরসুরপিত মধুমানো বনস্পতি মধুমাংস্তু সূর্যঃ মধ্যির্গাভো ভবন্তু না। ওম মধু ওম মধু ওম মধু ওম স্বস্তি ন ইন্দ্রা পৃথস্বঃ স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ ওম স্বস্তি নস্তার্ক্ষ্য অরিষ্টনেমি ওম স্বস্তি বৃহস্পতি দদাতু ওম তস্যা সত্তো মদানাং মহিষ্টা মৎসন্দস্যঃ ধীরাচিদরুজে বসু ওং অভিষুনাশকে নামবৃতা জরিত্রি নাম শতং ভবাসু দেবী
ओम दौ शान्तिः रन्तरिक्षं शान्तिः आपयः शान्तिः औषधय शान्तिः वनस्पतयः शान्तिः सर्वरोगाय शान्तिः सर्वगृहाय शान्तिः ब्रह्म शान्तिः श्यामा शान्तिरेधि गतिर्भर्ता प्रभु प्रेष्ठ ईश्वरः पुरुषोत्तमः आब्रह्म स्तम्भो बृद्धाता सद्गुरु स्वं नमस्तुते। ओम शान्तिः ओम शान्तिः ओम शान्तिः। সবাই ভালো থাকবেন, প্রত্যেকে জয় জয়কার হোক।